আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আমি আপনাদের দুঃখের কথা, কষ্টের কথা উপস্থাপন করতে যাচ্ছি আজকে। এই দুঃখটা আজ আপনার, কাল আমাদের। যারা অবসরে যাচ্ছেন, আমার আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং স্লাইডগুলো দেখবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার প্রেজেন্টেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে বেসরকারি শিক্ষক বলি, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, সাম্প্রতিক তথ্য অনুযায়ী শিক্ষকদের সংখ্যা 5.5 লক্ষের অধিক। বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের পরিচিত পরিচিত কিছু সংগঠন আছে যারা মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা, উৎসব ভাতা, ভবিষ্যতে উত্তরোত্তর আমাদের বেতনের সাথে প্রাত্যহিক জীবনের এবং মাসিক খরচের ভারসাম্য রক্ষার জন্য সরকারের কাছে বিভিন্ন সময় দাবি দাওয়া জানায় এবং এই দাবি দাওয়াগুলো আদায়ের জন্য মাঠে নামে, অনেক সময় স্মারকলিপি দেয়। তাদের মধ্যে এই পরিচিত কিছু স্কুলের সংগঠন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নাম লিখে দিয়েছি: বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, বাংলাদেশ শিক্ষক সমিতি। এছাড়াও জেলাভিত্তিক আরও কিছু অঙ্গ সংগঠন আছে যেগুলোর নাম আমি জানি না। এবার আমি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের যে ফোরাম। এই 5.5 লক্ষ শিক্ষকের মধ্যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা সব মিলিয়ে। তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের যে কয়েকটা সংগঠন আছে তাদের মধ্যে জমিয়তুল মুদাররিসিন, এটা আমার কাছে মনে হয় যে মাদ্রাসা শিক্ষকদের সবচেয়ে পুরাতন সংগঠন। এর পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, বিভিন্ন শাখা বা অংশে বিভক্ত, জেলাভিত্তিক আলাদা আলাদা। আবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি রয়েছে। তো এই যে দেখছেন অগণিত শিক্ষক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এটা একটা প্রতীকী চিত্র। আমি যতটুকু জানি, বিগত 15 বছর ধরে আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। আমার মাদ্রাসার নাম দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলী মাদ্রাসা। আমার একজন শিক্ষক প্রায় 25 বছর শিক্ষকতা করার পরে অবসরের কিছু আগে অ্যাক্সিডেন্টজনিত কারণে মৃত্যুবরণ করেন। আমি যতটুকু দেখেছি তার ছেলেকে এই অবসর সুবিধাগুলো পাওয়ার জন্য প্রায় 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, জায়গায় জায়গায় ধর্না ধরতে হয়েছে এবং কত কষ্ট এবং ভোগান্তির শিকার হতে হয়েছে, ওই জিনিসটা আমাকে এখনও পীড়া দেয়। এবং আমার উপস্থিতিতে, আমার যোগদানের পরে আমার প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা বিদায় নিয়েছেন, তারা কেউই 2 বছর বা 3 বছরের আগে অবসরের সুবিধাগুলো পাননি। আপনারা জানেন, বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা এবং সরকারি না, মাদ্রাসা এবং স্কুল, কলেজের শিক্ষকদের কাছ থেকে অবসর সুবিধা বোর্ড TER বিবি 6% হারে প্রতি মাসে 70 কোটি টাকা আয় করে, এটা মে মাসের হিসাব অনুযায়ী। আর কল্যাণ ট্রাস্ট কেটে নেয় আমাদের মূল বেতনের 4%, যেটা প্রতি মাসে প্রায় 50 কোটি টাকা। আর এই হিসাবে 6+4 10% হারে প্রতি মাসে 120 কোটি টাকা হয়, যা বছরে 1440 কোটি টাকা। আমার এই হিসাবটা মে মাসের হিসাব অনুযায়ী, তবে হিসাবটা আনুমানিক হলেও 2-3%-এর বেশি পার্থক্য হবে না। আমি বিভিন্ন সরকারি সোর্স থেকে এবং বিভিন্ন মিডিয়া থেকে এই তথ্যগুলো কালেকশন করেছি। তো সুপ্রিয় সহকর্মী, কলিগ এবং যারা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার নতুন একটা পরিসংখ্যান শুরু করছি। মাসিক আমাদের কাছ থেকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক বলতে আমরা যাদেরকে বুঝি এমপিওভুক্ত শিক্ষক, তাদের অবসর সুবিধা বোর্ড 2007 সালের আগে 4% করে কর্তন করত, কিন্তু পরবর্তীতে তা বৃদ্ধি করে 6% করা হয়েছে, যা এখনও পর্যন্ত 6% করেই কাটা হচ্ছে। এবং এই অবসর সুবিধা বোর্ডকে সংক্ষেপে বলা হয় TERBB। এবং একটি রিটের পরে
আদালত রায় দিয়েছেন যে 10% কেটে নেওয়া হলেও তাদের যেন বাড়তি সুবিধা দেওয়া হয়, অর্থাৎ আগে যে সুবিধাটা দেওয়া হতো সেটা যাতে বাড়তি সুবিধা দেওয়া হয়, এবং এটা অবশ্যই অবসরের 6 মাসের মধ্যে যেন অবসরকালীন সুবিধাটা দেওয়া হয়। কিন্তু যদিও বলা হয় যে 6 মাসের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে দেখা যায় যে 6 মাস কেন, আমরা 2 বছরেও এটা পাচ্ছি না। আর কল্যাণ ট্রাস্ট, যেটা আমরা বলি সংক্ষেপে চিনি এনজিটি ইডাব্লিউটি, এর জন্য শিক্ষকদের মূল বেতনে 4% করে কর্তন করা হয়, আগে যেটা ছিল 2%। একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী মাদ্রাসা, স্কুল এবং কলেজ মূল বেতনের মোট 10% করে কাটা হয়। এখন আসুন আমরা জেনে নিই এই কর্তনকৃত টাকাগুলো কোথায় জমা হয়। আমি যে তথ্যটা পেয়েছি, বেসরকারি শিক্ষকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারী বোর্ড TERBB গঠন করা হয়েছে। এখানে অবসর বোর্ডের টাকাগুলো জমা হয়। এই বোর্ডটি 2002 সালে একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হয় এবং প্রবিধানমালা 2005 অনুসারে অবসর সুবিধা প্রদান করে। আর NGTWT, যেটাকে আমরা শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বলি, শিক্ষকদের মূল বেতন থেকে 4% এই ট্রাস্টে জমা হয়। এই ট্রাস্টটি শিক্ষকদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে, এবং এই দুটি প্রতিষ্ঠানই বেনবেইসের ভবনে, অর্থাৎ বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর ভবনে এদের কার্যালয় রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দুইটা প্রতিষ্ঠান কি সরকারি? হ্যাঁ, TERBB এবং NGTEWT অর্থাৎ অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কল্যাণ ট্রাস্ট, এই দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ট্রাস্ট। এটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কল্যাণের জন্য 1990 সালে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাক্ট পাস হওয়ার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর চেয়ারম্যান হিসেবে একজন সরকারি কর্মকর্তা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, আর অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে একজন অবসর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম থেকে যারা অবসরে যাবেন তারা কেন এই দায়িত্বটা পালন করবেন? যিনি অবসরে গেছেন, নিজের টাকাটা পেয়ে গেছেন, তিনি বর্তমান কর্মরত শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে খুব বেশি একটা কথা বলবেন বলে আমার কাছে যুক্তিসম্পন্ন মনে হয় না। আর যিনি অবসরেই গেলেন, অবসরের পরে তাকে আবার নতুন একটা বাড়তি দায়িত্ব দেওয়ার কি দরকার? এখানে আমি মনে করি শিক্ষক কর্মচারীদের যে ফোরামগুলো আছে এগুলো থেকে বর্তমানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে সততা, নিষ্ঠা সব কিছু যাচাই বাছাই করে শিক্ষক কর্তৃক মনোনীত, মানে সারা বাংলাদেশের শিক্ষকদের কর্তৃক মনোনীত হওয়া প্রয়োজন। এখানে সরকারি হস্তক্ষেপ আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য নয়। আপনারা কি মনে করেন সেটা আমি জানি না। এখন আমাদের অনেকের প্রশ্ন যে আমাদের অবসর সুবিধা বোর্ড যে আমাদের মূল বেতনের 6% কেটে নেয়, এখান থেকে আমরা কি আর্থিক সুবিধা পাবো অবসরে যাওয়ার পর বা মৃত্যুজনিত কারণে, মানে মৃত্যুর পর 10 বছরের বেশি বা 11 বছরের কম চাকরির জন্য 10 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ আপনাকে দেওয়া হবে। 11 বছর থেকে 12 বছরের মধ্যে যদি আপনি মারা যান অথবা অবসরে যান, তাহলে 13 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। 12 থেকে 13 বছর যদি চাকরি করেন, মূল বেতনে 16 মাসের মূল বেতন। 13 থেকে 14 বছরের জন্য 19 মাসের মূল বেতন। 14 কিন্তু 15 কম চাকরির জন্য 22 মাসের মূল বেতন। কিন্তু এভাবে যদি আপনি 25 বছর বা তার ঊর্ধ্বে মেয়াদে চাকরি করেন, এরপরে আপনি যদি স্বেচ্ছায় অবসর নেন অথবা মৃত্যুজনিত কারণে আপনার পদ শূন্য হয়, অথবা আপনি স্বেচ্ছায় অবসরে যাননি, আপনার 60 বছর বয়সের কারণে আপনি অবসরে গেছেন, তাহলে আপনি এই অবসর সুবিধা বোর্ড থেকে 75 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। আর কল্যাণ ট্রাস্ট থেকে কি সুবিধা পাবেন? এই কল্যাণ ট্রাস্টের সুবিধাটা চাকরির মেয়াদ এবং মূল বেতনের উপর নির্ভরশীল। সাধারণত এটা অবসর সুবিধা বোর্ডের সুবিধার মতোই একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী এককালীন অর্থ প্রদান করা হয়। এই হিসাবটা আমি আসলে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে পাইনি। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অবসরের পর অনলাইনে আবেদন করার এখন সুবিধা রয়েছে। এক সময় এই টাকা পেতে অনেক দীর্ঘ সময় ধরে বেনবেইস ভবনে দাঁড়িয়ে থাকতে হতো, তারপরে ফাইল সাবমিট করে, তারপরে দুর্নীতিবাজ কর্মচারীরা ঘুষ খেত। কিন্তু এখন যদিও অনলাইনে এই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু আমাদের ভোগান্তি কিন্তু কমেনি। কারণ হলো অর্থ সংকট। এই তহবিলে প্রায়শই অর্থ সংকট দেখা যায়, আর অর্থ সংকট দেখিয়ে শিক্ষকদেরকে টাকাগুলো দেওয়া হয় না। শিক্ষকদের প্রাপ্য টাকা
এই যে আমাদের অবসর কল্যাণ বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট আমাদের কাছ থেকে প্রতি মাসে 10% হারে এতগুলো টাকা কেটে নিচ্ছে। আমার টাকা, আমি যদি আমার টাকাটা বেসরকারি কোনো তফসিলি ব্যাংকেও রাখতাম, আমি আমার অবসরে যাওয়ার পর আমার প্রয়োজন মতো প্রতি মাসে মাসে আমার প্রয়োজনীয় টাকাগুলো উত্তোলন করে আমি ব্যবহার করতে পারতাম। কিন্তু সরকারের কাছে এই টাকাটা জমা থাকার কারণে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আবেদন করে এটা পেতে হয়। আর তার মধ্যে এই অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী ওরা তো রয়েছেই, এদের কারণে আমাদের নিজেদের জমা টাকাটা আমরা অনেক সময় ভোগ করতে না পেরে ধুকে ধুকে মরি। তো এখানে আমার সবচেয়ে যেটা খারাপ লাগে, একজন শিক্ষক যখন অবসরে যান তার আর কোনো চাকরি করার মতো বা অন্য কোনো কাজ করার মতো সামর্থ্য থাকে না। 60 বছর পর একজন মানুষের চাকরি করার মতো মন মানসিকতাও থাকে না, সামর্থ্যও থাকে না। শিক্ষকদের তো নয়ই। শিক্ষকরা দীর্ঘ সময় ক্লাসে পাঠদান করতে করতে এমনিতেই অবসরের আগে আগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, ধরলাম যে তার সন্তানেরা হয়তো কেউ কেউ ভালো বেতনে উচ্চ বেতনে চাকরি পান বা তারা তাদের বাবাদেরকে দেখভাল করেন। এটা কয়জন? শতকরা 1, 2 বা 5%। বেশিরভাগ শিক্ষকদেরকে অবসরে যাওয়ার পর ছেলেদের দিকে তাকিয়ে থাকতে হয়। আর ছেলেরা যদি বাবাকে দেখভাল না করে অথবা এরকমও হয় ছেলেদের হয়তো চাকরি হয়নি, বেকার, অথবা ছেলেরা যে টাকা বেতন পায় তার নিজের স্ত্রী পুত্র পরিজন 4 জনের সংসার, সেটাকে বহন করতেই তার বেলা বয়ে যায়। তার কাছে আর অতিরিক্ত বরাদ্দ থাকে না। সে ইচ্ছে করলেও মা বাবাকে সহযোগিতা করার মতো সুবিধা পায় না। তো এই অবসরে যাওয়ার পর শিক্ষকরা মানবেতর জীবনযাপন করেন, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে এবং পীড়া দেয়। আমি এই কারণে আজকে লাইভে আসলাম যে এই বাজেট ঘাটতির প্রধান কারণটা কী এবং এই থেকে উত্তরণের উপায়টা কী, এটা আমরা একটু এবার আলোচনা করি। আমাদের অবসর সুবিধা বোর্ডের বাজেট ঘাটতির যে প্রধান কারণ, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর অবসর এবং কল্যাণ সুবিধা বিতরণে যে দীর্ঘসূত্রিতা, এর পিছনে বাজেট ঘাটতির টাই হলো মূল কারণ। কারণ হলো অগণিত আবেদন এবং সীমিত বরাদ্দ। আপনারা জানেন কল্যাণ ট্রাস্টের টাকাটা শিক্ষকদের কাছ থেকে যেভাবে কাটা হয় সরকার থেকে ওইভাবে বরাদ্দ করা হয়। অবসর বোর্ডের টাকাটাও শিক্ষকদের কাছ থেকে যেভাবে কাটা হয় সরকার থেকেও বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রতি বছর বাজেটে যদি পরিমিত বরাদ্দ দেওয়া হয়, এই 1 বছরের মধ্যে কতজন শিক্ষক অবসরে যাবেন এই হিসাবটা করে এই টাকাটা যদি সরকার থেকে বরাদ্দ করা হয়, তাহলে আমাদের মনে হয় এই বাজেট ঘাটতিটা থাকে না। আর সরকারি কর্মচারীদের পেনশন তহবিলের মতো এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা সুসংগঠিত স্বয়ংসম্পূর্ণ পেনশন ব্যবস্থা নাই, যার কারণে তাদের 10% বেতন থেকে কাটা হয়। এটা মূলত অনুদান ভিত্তিক তহবিল। আর যদি পেনশনের ব্যবস্থা চালু থাকতো তাহলে আমাদের বেসরকারি শিক্ষকদের কষ্টটা অনেকটা লাঘব হতো। প্রতি মাসে কিছু টাকা ফেলে তিনি তার নিজের শেষ সময়ে ঔষধপত্র, ডাক্তার, চিকিৎসা খরচ এবং নিজের শরীরের সুস্বাস্থ্যের জন্য কিছু ব্যয় করতে পারতেন। তো এই ক্ষেত্রে হাত খালি একজন মানুষ 60 বছর পর্যন্ত চাকরি করেছেন, এখন হাতে কোনো টাকা নেই, তিনি শারীরিক অসুস্থতায় ভোগেন, অন্যদিকে মানসিক অশান্তিতে ভোগেন যে কখন আমার জমা টাকাটা পাবো। আমার কাছ থেকে তো কেটে নেওয়া হয়েছে দীর্ঘ 25 বছর, 30 বছর, 32 বছর পর্যন্ত, আমার নিজের জমা টাকা আমি নিজে পাচ্ছি না। এই যে একটা হতাশা, এই হতাশাটা তার জীবনটাকে আরও সংকটময় করে তোলে। বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিলে এই সংকটটা থাকে না। আর অবসর বোর্ডে এবং কল্যাণ ট্রাস্টে যে আমাদের নিজস্ব তহবিল, এগুলো সঠিক বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র ফিক্সড ডিপোজিট করে রেখে দিলে আমার কাছে মনে হয় যে এটা লাভজনক হবে না। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশ সেনাবাহিনীর একটা সেনা কল্যাণ ব্যাংক আছে এবং বাংলাদেশ আনসার এবং বিডিপি কত টাকা বেতন পায়, তাদের আনসার বিডিপি একটা ব্যাংক আছে। আমাদের যে মাসিক যে 120 কোটি টাকা আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয়, আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি এটা, এই 120 কোটি টাকা প্রতি মাসে মানে সব ধরনের আয় থেকে এই ডিপোজিট, পেনশন স্কিম, এফডিআর, এই ধরনের মানে যে বেসরকারি ব্যাংকগুলো আছে প্রতি মাসে 120 কোটি টাকা তারা বিনিয়োগ করতে পারে না, এরকম ব্যাংক বাংলাদেশে অনেক আছে। তাহলে বাংলাদেশ সরকারের যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কাছ থেকে যে টাকাটা কাটা হয় প্রতি মাসে 120 কোটি টাকা, যেটা আগামী জুলাইতে 150 কোটি টাকা ছাড়িয়ে যাবে, তাহলে এই টাকা দিয়ে তো একটা ব্যাংক চলে। তাহলে আমাদের নিজস্ব একটা ব্যাংক হয় না কেন?
আমি সম্মানিত আমাদের শিক্ষক ফোরাম যারা সংগঠন কাজ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সরকারের সাথে একটা প্রচেষ্টা চালান যে আমাদের টাকাগুলো আমাদের নামে একটা ব্যাংক তৈরি করে সেখানে রাখা হোক এবং শুধুমাত্র পেনশন বা ডিপোজিট স্কিমে কাজে না লাগিয়ে আরও লাভজনক খাতে বিনিয়োগ করা হোক। আর এই ধরনের একটা ব্যাংক তৈরি হলে আমার মনে হয় যে শিক্ষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ তাদের নিজের প্রয়োজন অনুসারে চাকরি চলাকালীন সময়ে নিজের কোনো গুরুতর অসুস্থতা হলে, ছেলে মেয়ের বিয়ে অথবা এই ধরনের কোনো কষ্ট হচ্ছে বা টাকা জোগাড় করতে পারছেন না, এই রকম সময়ে তাদেরকে জনতা ব্যাংকে ঘুষ দিয়ে ঋণ নিতে হবে না। আমাদের নিজস্ব ব্যাংক থেকে আমার নিজের জমাকৃত টাকা থেকে 70 থেকে 80% আমরা স্বল্প মেয়াদি এবং একেবারে অল্প সুদে বা অল্প লাভে আমরা প্রয়োজনে ইসলামিক আইন অনুসারে অল্প লাভে আমরা এই মানে এটা পাবো, ঋণটা পাবো এবং আমাদের বেতন থেকে সেটা কেটে নেওয়া হবে। এটা যদি করা হয় আমার কাছে মনে হয় যে আমাদের এই অবসর কল্যাণ বোর্ডে যে টাকাগুলো জমা হয় এগুলার সঠিক প্রক্রিয়াকরণ হবে। আর অবসরের যে টাকাগুলো আমরা পাই এগুলা আবেদন নিয়ে আমরা কিছু অবসর বোর্ডের টাকাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে এবং বেনবেসে ডাটাবেজ এখনও পরিপূর্ণ হালনাগাদ হয়নি। এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই বাছাইয়ের কোনো সুযোগ সুবিধা নাই, যার কারণে শিক্ষকদেরকে বারবার বেনবেস ভবনে যেতে হয়। আর এটার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত। যেহেতু সরকার সময়সীমাটা বেঁধে দিয়েছে 6 মাস, তো আমরা এই 6 মাসের বেশি চাই না। আমরা চাই যে এই 6 মাসের মধ্যে যাতে শিক্ষকরা পায়। আর সরকার যদি এক ধাপে আমাদেরকে টাকাগুলো দিতে না পারে তাহলে প্রতি মাসে 6 মাসে 6 ধাপে আমাদেরকে টাকাগুলো দিয়ে দিক আমাদের ব্যাংকে, তাহলেও তো অন্তত আমরা কিছুটা লাভবান হই। আর এই অবসর কল্যাণ বোর্ডে পর্যাপ্ত জনবল নাই। অনেক সময় ওরা সেখানে গেলে বলে যে আমাদের পর্যাপ্ত মানে লোকজন নাই, জনবল নাই, অনেকগুলো আবেদন, আমরা এগুলো নিষ্পত্তি করতে অনেক সময় লাগে, বিভিন্ন ধরনের বাহানা দেখায়। আমার মনে হয় এত লাভজনক একটা কাজ যেখানে কোটি কোটি, বছরে প্রায় 1440 কোটি টাকা যেখানে জমা হয়, সরকারের পক্ষ থেকেও সেম আসার কথা। এতগুলো টাকা পরিচালনা করার জন্য সেখানে জনবল বাড়ানোটা সময়ের দাবি। আর আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে বোর্ডের কার্যালয় এবং স্থান সংকুলন এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করে প্রয়োজনে আলাদা একটা ভবন তৈরি করা যায় শিক্ষকদের এই অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়ার জন্য। আর যারা দুর্নীতিবাজ কর্মচারী তাদেরকে কঠোর আইনের অনুশাসনে আনা উচিত এবং যারা দুর্নীতিগ্রস্ত অবসরের টাকাগুলো, শিক্ষকদের জমাকৃত টাকাগুলো উত্তোলনের ক্ষেত্রে ভাগ বসায়, তাদের বিরুদ্ধে আমরা নিজেরাও সোচ্চার হই। আমরা কাউকে ঘুষ দিব না এবং সরকারের কাছে এগুলা জানাই। সরকার তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা শুধুমাত্র ভয়ে ভয়ে তারা আমাদের টাকাগুলা সহজে দেবে না এই ভয়ে তাদেরকে ঘুষ দিয়ে দিয়ে আমরা তাদের মানে যে অভ্যাসে পরিণত করে ফেলেছি, তাদের কাছে এটা আর এখন ঘুষ মনে হয় না। এই কারণে তারা আমাদের কাছে প্রতিনিয়ত বাজারের চাহিদা অনুযায়ী, বাজারে যেমন জিনিসের দাম বাড়ছে, তাদের এই ঘুষের সংখ্যাটাও বাড়ছে। আমি মনে করি যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি তৈরি করা না যায়, অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত স্বায়ত্তশাসিত ব্যাংক যদি তৈরি করা না যায়, তাহলে এই টাকাগুলো সরকারি কোষাগারে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে জমা রাখা উচিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রাখলে এই টাকাগুলোর নিরাপত্তা আছে। আর এই টাকাগুলা বেসরকারি শিক্ষক কল্যাণ তহবিলের যে চেয়ারম্যান, তার মাধ্যমে কেন পরিচালনা হবে? এগুলা রাষ্ট্র আমাদেরকে বেতন দিচ্ছে, রাষ্ট্রের মাধ্যমে পরিচালনা হোক, এটা আমার দাবি। আপনারা কি বলেন আমি জানি না, আমাদের এটাই করা উচিত বলে আমি মনে করতেছি। বেসরকারি শিক্ষকদের যে অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের টাকাগুলো নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন এবং প্রতি বছর জুনে সরকারি যে অডিট হয়, সরকারি বিভিন্ন অর্থ মন্ত্রণালয়ের অধীন বা ব্যাংকগুলোতে যেরকম নিয়মিত এবং স্বাধীন নিরীক্ষা অডিট নিশ্চিত করা হয়, যাতে এই তহবিলটাও স্বাধীন একটা নিরীক্ষা অধিদপ্তরের কমিটিকে অডিট করার জন্য
দায়িত্ব দেওয়া উচিত, যাতে তহবিলের সঠিক ব্যবহার এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা বজায় থাকে। শিক্ষকদের কাছ থেকে যে টাকাটা আদায় করা হলো সেটা সঠিকভাবে আছে কিনা, কোন কোন জায়গায় বিনিয়োগ করা হয়েছে, আর বিনিয়োগকৃত টাকাগুলো থেকে লাভ আসছে নাকি লস হচ্ছে, এগুলো নিয়মিত অডিট করা উচিত বলে আমি মনে করি। এবং শিক্ষকদের যে অভিযোগগুলো জমা হবে, কেউ টাকা পাচ্ছে না বা কারো কোনো সমস্যা, এই শিক্ষক কর্মচারীদের অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একটা শক্তিশালী অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা উচিত। এক্ষেত্রে জনবল নিয়োগ করা উচিত, যাতে শিক্ষকদের অভিযোগগুলোকে আগে সত্যতা যাচাই করা হোক। কোনো শিক্ষক যদি ভুল অভিযোগ করে, তার জন্য তো আমরা ব্যক্তিগতভাবে দায়ী এবং তাকে শাস্তি দিলে আমরা কিছু বলবো না, কিন্তু এই অভিযোগটা যাতে সরকার সরাসরি হস্তক্ষেপ করে এবং সরকারি কর্মচারীর মাধ্যমে এই অভিযোগটা যাতে নিশ্চিত করা হয়। এবং বোর্ড কমিটির যে সভা, এটা মানে দীর্ঘসূত্রিতা কেন? প্রতি মাসে একটা সভা হতে পারে, প্রতি মাসে কতজন শিক্ষক কর্মচারী অবসরে গেলেন, আমাদের কাছে বরাদ্দ কত আছে, বাজেটে ঘাটতি কত আছে, এটা সরকারের সাথে মত বিনিময়ের জন্য একটা বোর্ড গঠন করা দরকার। এবং আমি যতটুকু জানি একটা বোর্ড আছে, কিন্তু সেখানে নিয়মিত সভা হয় না। অনেক সময় বোর্ডের সভা না হওয়ার কারণে নতুন টাকা অনুমোদন হয় না, আর শিক্ষকরাও টাকা পান না, যার কারণে লাইন ধরে শিক্ষকদেরকে অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এবার একটা নীতিগত সিদ্ধান্তের কথা বলি। তহবিল ঘাটতি পূরণের জন্য ঠিক এই মুহূর্তে, যেহেতু 2017 সালের আগে কম টাকা কর্তন করা হয়েছে এবং এক সময় একেবারেই কর্তন করা হয়নি, তো এখানে বাজেট ঘাটতি থাকাটা স্বাভাবিক। তো এই তহবিলের ঘাটতিটা পূরণের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো বরাদ্দ প্রদান করা উচিত। অতীতে এই ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে, যা আমাদের সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। সরকার যদি বেসরকারি শিক্ষকদের এই কষ্টটা লাঘব না করে, সারা বছর আমরা ছাত্রদেরকে পড়ালাম, এই দেশের জ্ঞানী গুণী তৈরি করলাম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত সবাই শিক্ষকদের কাছে মানুষ হয়েছে। এই মানুষ গড়ার কারিগর শিক্ষকরাই যদি অবসরের পর অবহেলায় নির্যাতনের শিকার হন, তাহলে এই জাতি কি আশা করতে পারে? এই জাতির জন্য এটা একটা অশনি সংকেত। শিক্ষকদের মনের যে দীর্ঘশ্বাস, এটা এই দেশের জনগণ এবং সরকারের জন্য একটা বিশাল অভিশাপ। আইন এবং প্রবিধানমালা পুনর্বিবেচনা করে বর্তমান আইন এবং প্রবিধানমালাগুলোকে আধুনিকায়ন করে সময়ের চাহিদা অনুযায়ী এটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করে 6 মাসের মধ্যেই যাতে আমরা অবসর সুবিধাগুলো পাই, এর জন্য আমি সরকারের কাছে জোরালো আবেদন জানাচ্ছি। এবং আমার এই কথাগুলো সরকার পর্যন্ত আমি পৌঁছানোর মতো সক্ষম ব্যক্তি নয়, আমি অতি নগণ্য একজন সাধারণ ব্যক্তি। কিন্তু আপনারা শিক্ষকরা যদি আমাকে সহযোগিতা করেন, আমার এই ভিডিওটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন, তাহলে আশা করা যায় সরকারি কর্মচারী পর্যন্ত আমাদের আবেদনটা পৌঁছাবে। তো ধন্যবাদ সকল শিক্ষক, ধন্যবাদ অবসরপ্রাপ্ত সকল শিক্ষককে যারা এখন পর্যন্ত তাদের জমা টাকাগুলো, অবসর ভাতা এবং অবসর কল্যাণের টাকাগুলো পাননি। তাদের জন্য আমি দোয়া করছি যাতে খুব শীঘ্রই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।